আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, হিলি টিভির লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাতাশা। দেশে এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই লাইভ আয়োজন দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের লাইভ। আজকের লাইভে আমাদের এমন একজন অতিথি আছেন যিনি একজন অ্যাডভোকেট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি জনাব মমিনুল ইসলাম মমিন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। স্যার, আমাদের লাইভ অনুষ্ঠানগুলো হয়ে থাকে গতানুগতিক ধারার এবং সময় উপযোগী, এবং যারা বিভিন্ন স্তরের সমাজের লোক আছেন, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সবার মতামত আমরা আমাদের লাইভ আয়োজনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিই। তো আমার বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের মধ্যে আমি কিছু প্রশ্ন করব যেটা বর্তমান চলমান পরিস্থিতির উপর। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আমি কি এখন আপনাকে প্রশ্ন করব? জি 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 জি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বর্তমান সরকারের পরিচালনায় দেশের চলমান অবস্থা সম্বন্ধে আপনার অভিমত। ধন্যবাদ আপনাকে। দেখেন, দীর্ঘ আন্দোলনের পর আমরা জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি সরকার পেয়েছি, এবং খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ওর দূষররা যেভাবে একের পর এক ষড়যন্ত্র এবং বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে সকল সাবেক কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। সেই অপতৎপরতার মাধ্যমে দেশে একটি বিরাট জঞ্জাল সৃষ্টি করে রেখেছিল বিগত খুনি হাসিনা সরকার। সেই জঞ্জালকে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হলে অনেক সময়ের প্রয়োজন। যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার, তার ঘাড়ে অনেক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে অনেক দায়িত্ব, সেই দায়িত্বর মধ্য থেকে আমাদের বিশ্বাস বা ধারণা, আমাদের দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের একটি প্রস্তাবনা দিয়েছেন, আমাদের 31 দফা। সেই 31 দফা আলোকে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সংস্কারের জন্য কিছু কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছেন। হয়তো 3 মাস বলছিলেন, 1 মাস সম্ভবত চলে গেছে। একটি প্রতিবেদন ওনারা দিবেন যে কি প্রক্রিয়া একটি কাঠামোটা হবে। সেই প্রক্রিয়া কাঠামো হওয়ার পর রাজনীতির নেতৃবৃন্দের সাথে বসে ফাইনাল একটি পদক্ষেপ ওনারা নেবেন, নিয়ে সেটার মাধ্যমে কিন্তু আগামী দিনে যাতে জনগণের সরকার জনগণের হাতে চলে যায় এবং দেশ যাতে গণতান্ত্রিক পন্থায় চলতে পারে, সেই লক্ষ্যে ওনারা কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। জি ধন্যবাদ আপনাকে স্যার। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার কি ব্যর্থতার মূল কারণ হতে পারে? না, ব্যর্থতা তো অনেকগুলা। আপনি কোনটা রেখে কোনটা বলবেন, ওইটা বলতে হলে অনেক সময়ের প্রয়োজন। যেমন সংক্ষিপ্ত আকারে আপনাকে দু একটি কথা বলি। প্রথমে দেখেন, আমাদের 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকার জন্য এবং বাক স্বাধীনতার জন্য। সেই গণতন্ত্রকে ওনারা হরণ করেছেন। আমাদের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, তাদের লেখনীর যে ক্ষমতা রয়েছে সৃষ্টিকর্তা দিয়েছেন, সেই লেখনী পরিপূর্ণভাবে লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারছেন না। অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী টকশোতে গিয়ে মুখ ফুলে অনেক কিছু বলতে পারে না, কারণ সরকার আপনার কন্ট্রোলদের জন্য বিভিন্ন ধরনের আইন সৃষ্টি করে রেখেছে। এবং বিগত দিনে আমি একটু পিছন দিকে যাই, 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সরকার গঠন করার পর উনি বাকশাল কায়েম করে বিরোধী যত নেতাকর্মী ছিল প্রত্যেক নেতাকর্মীকে হামলা মামলা গ্রেফতার খুন করেছিলেন। এই গুমের সংস্কৃতি সেখান থেকে এসেছিল, হামলা মামলা সংস্কৃতি সেই 1972 থেকে 75 সাল পর্যন্ত চলে এসেছিল। এই কারণে তৎকালীন সময়ে যে সকল রাজনীতিবর্গরা ছিলেন
এবং সাময়িক অফিসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রত্যেকেই কিন্তু সেই জায়গা থেকে প্রতিবাদ জাগিয়েছিল। এবং আপনারা জানেন ৭৪ দুর্ভিক্ষ হয়েছিল। এই সরকারের ইচ্ছা অনিচ্ছার কারণে কিন্তু অনেক জিনিস সেদিন নষ্ট হয়ে গেছিল। বাংলাদেশের যে অর্জনটা, স্বাধীনতা যে অর্জনটা আমরা হয়েছিল, সেই অর্জনটা নষ্ট হয়ে গেছিল। তারই ধারাবাহিকতায় এই যে শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতা দখলের করার পর সেম ওই কালচারেই শেখ মুজিবের যে কালচার ছিল বাকশাল, সেটা আইন করে উনি বাকশাল সব রাজনীতি ব্যান্ড বন্ধ করে দিয়েছিলেন, সংবাদপত্র স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন, শুধু বাকশাল রেখেছিলেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক এই আওয়ামী লীগ আজকে বাকশাল নাম না দিলেও একই কালচারে সব কাজগুলো করেছে। আমাদের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, এবং সর্বোপরি তাদের আওয়ামী লীগের দূষরকে দিয়ে দিয়ে প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। এবং লুণ্ঠন, ব্যাংক ডাকাতি, এমন কোনো কাজ নেই যে ওরা করে নাই। এবং বিশেষ করে আপনারা দেখেছেন ৮ সালে নির্বাচনের পর 14 সালে যে নির্বাচন, এর আগে আমরা যে আন্দোলন করেছিলাম, পুলিশ সরাসরি আমাদেরকে গুলি করেছে, ওটা করেছিল হাঁটুর নিচে তখন। তারপর দেখেন ওই সময় 156 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো মানসিক ভোটার কোনো অধিকার থাকলেও সেই জায়গায় থাকলো না। আমরা বারবার বলে এসেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেওয়ার জন্য। তখন খুনি হাসিনা একটি আইন দেখিয়ে, সে আইনেও বলা হয়েছিল 2 বার করতে পারবে, কিন্তু ওরা গায়ের জোরে সে আইনকে বিলুপ্ত করে আবার একটি সরকার নির্বাচনের প্রক্রিয়া চালিয়েছিল। আমরা বিশ্বাস করেছিলাম যে ওদের দেখি আমরা টেস্ট করে একবার, ওদের কথা সঠিক হতে পারে আবার মিথ্যা হতে পারে, আমরা যাই নির্বাচন। তখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যজোট হয়ে ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচনে দেখা গেল দিনের ভোট রাত্রে দিয়ে দিল। আমি নিজে অনেক সেন্টারে গিয়েছি, আমরা বলছি ওদেরকে যে ভোট ওরা দিয়ে দিচ্ছে, প্রশাসন বলছে না, আমরা আছি, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ধরনের কাজ হবে না। কিন্তু পরের দিন দেখা গেল ঠিকই ওরা ভোট দিয়ে দিছে। তারপর 18 নির্বাচন এভাবে গেল। এরপর থেকে কিন্তু আমাদের প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা, আমার বিরুদ্ধে মামলা, যে বিদেশ রয়েছে তার বিরুদ্ধে মামলা, যে মৃত মানুষ তার বিরুদ্ধে মামলা, এবং সেই সব মামলা কোনো বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই মামলা পাহাড়, আমাদের বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা, প্রায় 60 লক্ষ আসামি আমাদেরকে। অনেক জায়গায় দেখা গেছে ছেলে, বাবা, ভাই, বোন প্রত্যেককে আসামি দিয়ে দিয়েছে। এই যে আমাদের বাংলাদেশে প্রায় বিএনপির প্রায় 5 শতাধিক নেতাকর্মী গুণ করেছে। আমাদের সিলেটের এম ইলিয়াস আলী, ছাত্রদলের আমাদের ছোটো ভাই ইখতিয়ার আহমদ দিনার, জুনেদ এবং এম ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলী, ওদেরকে গুম করেছে। কারণ একটাই, ওরা প্রতিবাদ করেছিল, যেই প্রতিবাদ করেছে তাকে স্তব্ধ করে দিয়েছে এই সরকার। এভাবে একের পর এক অত্যাচার, নির্যাতনের ফলে কিন্তু মানুষের উজ্জীবিত যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু গত 5ই আগস্ট সংঘটিত হয়েছে। এবং ওদের দূষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জি, ধন্যবাদ আপনাকে স্যার। আমার আরও কিছু প্রশ্ন আছে দর্শক, আমি আরও কিছু প্রশ্ন স্যারকে করব। তো আমাদের সাথে যারা আছেন, হিলি টিভির এই আয়োজনে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের প্রশ্নোত্তর পর্বগুলোর শেষে আমি আপনাদের কাছ থেকে আজকে খুব সুন্দরভাবে বিদায় নিব। আচ্ছা, সেটা হচ্ছে, আমি আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে? এ ব্যাপারে আপনার কি কোনো অভিমত আছে? আমরা, আমাদের দল চাচ্ছে বা আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দেওয়ার জন্য। জনগণ অধীর আগ্রহে, জনগণ কিন্তু বিগত 15টি বছর ভোট দিতে পারে নাই। বিশেষ করে আমাদের প্রায় ভোটার হবে 12 কোটি। 12 কোটির মধ্যে প্রায় 4,70,00,000 কিন্তু তরুণ ভোটার। এদের ভোটই নতুন, 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে ওরা কিন্তু একটি ভোট দিতে পারে। আপনি জাতীয় নির্বাচন বলেন, লোকাল নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, সারা বাংলাদেশে প্রায় 4,70,000 ভোটার ভোট দিতে পারে না, তরুণ সমাজরা। এবং আপাময় জনগণ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। কিন্তু এই খুনি হাসিনার একক সিদ্ধান্ত এবং একগুয়ামি কারণেই কিন্তু এসব হচ্ছে না।
তাই আমরা চাচ্ছি যে অনেক জঞ্জাল ওরা রেখে গেছে, সব জঞ্জাল তো একসাথে সম্ভব না। আপাতত নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে যাতে বিএনপি সহ সমমনা দল বা আদার্স সংগঠনগুলো রয়েছে প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করে এমন একজন ব্যক্তির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে এবং নির্বাচনী প্রক্রিয়াকে সংস্কার করে পুরাতনী যেগুলো রয়েছে ওইগুলোকে বাদ দিয়ে নতুন কল্পে নতুনভাবে একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পারা যায় একটি জাতীয় নির্বাচন দিলে দেশের মঙ্গল, জাতির মঙ্গল হবে। আর যদি কোনো কারণে দেরি হয় তাহলে যেভাবে আওয়ামী লীগের দূষররা এখনও বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছে বা ষড়যন্ত্র করে যাচ্ছে, এই নির্বাচনে বাধাগ্রস্ত হতে পারে। দেখেন, আমরা একটি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু আমরা বলছি বারবার একটা প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয় এখন আমাদের হয় নাই, জনগণের হয় নাই। চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে এই সংস্কারের মাধ্যমে এবং নির্বাচন কমিশন সঠিক নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের সরকার পৌঁছে দিতে হবে। ধন্যবাদ আপনাকে স্যার। স্যার, আপনি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সভাপতি, তো আমার প্রশ্ন আপনার কাছে যে যুব দলের কার্যক্রম কি কি? দেখেন, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে কাজে লাগানোর জন্য, কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করার জন্য এবং যুব সমাজ যাতে অবক্ষয়ের দিকে না যায় তাদেরকে সংগঠিত করে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষ্যই ছিল উৎপাদনমুখী শিক্ষা এবং বেকার থাকবে না বাংলাদেশের কোনো যুবকই শক্তি, তরুণরাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে কিন্তু যুবদল সৃষ্টি করেছেন। সেই যুবদলের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিগত প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু রাজপথে ছিল। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর যাবৎ যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে এবং এই ফ্যাসিবাদী সরকারের বিদায় নিতে কিন্তু যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দিয়ে আমরা তারুণ্যের সমাবেশ করেছিলেন। সেই তারুণ্যের সমাবেশ থেকেই কিন্তু বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়েছিল। তরুণ, প্রবীণ এবং ছাত্র সমাজ প্রত্যেককে একত্রিত করে কিন্তু সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশগুলো হয়েছিল। সেই বিভাগীয় সমাবেশ দেখেই কিন্তু আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং তার দূষররা ঈর্ষান্বিত হয়ে এই প্রোগ্রামগুলোকে বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ওরা হরতাল অবরোধ ডেকেছিল। তারপরও মানুষ ভোটের অধিকারের জন্য, তার ভোট দেওয়ার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাক স্বাধীনতার জন্য লাখে লাখে হাজারে হাজারে মানুষ কিন্তু সেই সব সমাবেশে জড়ো হয়েছিল। সেখানে আমরাও গিয়ে অনেক কষ্ট করেছে মানুষ, প্রত্যেকে মোবাইল চেক করা হয়েছে, মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরও বৃদ্ধ, জোয়ান, মানে একটি এই ঝড়ের তুফানের মতো কিন্তু মানুষ চলে গিয়েছিল। প্রতিটি যুব সমাবেশের প্রোগ্রামগুলো সাকসেস হয়েছে। এই প্রোগ্রামগুলো দেখে কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের 18 যে নির্বাচনটা হলো, এই 24 যে নির্বাচন হলো, ওদের পরিকল্পনা ওরা চেঞ্জ করে ফেলেছে। আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির অনেক নেতাকর্মীকে যে গায়েবী মামলা দিয়েছিল, সেই মামলায় ওরা মনে করেছিল আমরা সেই নির্বাচনে যাব, ওদের পাদানো ফাঁদে আমরা পা দেব। আমরা যদি নির্বাচনে যাই তাহলে ওরা একটি পরিকল্পনা করে রেখেছিল যে আমাদের সবাইকে সাজা দিয়ে যাতে আমরা নির্বাচনে গেলেও জয়লাভ করতে না পারি। আপনি খেয়াল করে দেখবেন অনেক নেতাকর্মীরা কিন্তু ওরা সাজা দিয়ে দিয়েছিল, 3 বছর, 2 বছর, 5 বছর দিয়ে দিয়েছিল। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে সহ একবারে জুনিয়র পর্যন্ত সাজা দিয়ে দিয়ে প্রত্যেক জায়গায়, ঢাকায় তো বেশি হয়েছে, মফস্বল অঞ্চলেও সাজা দিয়ে দিয়েছে। কারণ একটাই, যারাই ক্যান্ডিডেট হবে তাদেরকে ওরা টার্গেট করে ফেলেছে, ওই টার্গেটের মাধ্যমে সাজা দিয়েছে। তো আমরাও আমাদের টার্গেট চেঞ্জ করে ফেলেছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল তার টার্গেট চেঞ্জ করে ফেলেছে। 28 তারিখ ঢাকাতে যে সমাবেশ হলো, সেই সমাবেশ থেকে ওরা জানে বাংলাদেশে এই খুনি হাসিনা বেশি দিন টিকে থাকতে পারবে না। সেখান থেকে কিন্তু একটি গণজোয়ারের ডাক দেওয়ার কথা ছিল। সেই 28 তারিখের প্রোগ্রামগুলো ওরা বানচাল করে দিয়েছিল। বানচাল করে দিয়ে ওরা আবার ডামি নির্বাচন দিছে, আওয়ামী লীগ টু আওয়ামী লীগ, ওদের কাউন্সিলের মতো নির্বাচন দিয়েছে। সেই কাউন্সিলের নির্বাচনে ওরা
যে হেরেছে সেও আওয়ামী লীগ, যে জিতেছে সেও আওয়ামী লীগ। এই কারণে মানুষের ভিতরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এবং দেশে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমি আগে বলেছি একটা প্রাথমিক বিজয় জনগণের অর্জন হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, বাংলাদেশে আপামর জনগণ তা রুখে দিয়ে দেশকে উৎপাদনমুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে। এবং সেই জায়গায় তরুণ সমাজ যেভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও রাষ্ট্র গঠনে তরুণ সমাজ নেতৃত্ব দিবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন। আপনারা দেখবেন এই সরকার পতনের পর প্রতিটা দিন আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক প্রতিটি বিভাগে, প্রতিটি ডিস্ট্রিক্টে প্রোগ্রামে যাচ্ছে, জনগণকে উদ্বুদ্ধ করছে এবং জনগণের কাছে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছে, আমাদের ধানের শীর্ষে বার্তা পৌঁছে দিচ্ছেন। এবং বিগত দিনে এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে কীভাবে, ওদের কার্যকলাপগুলো জনগণের সামনে পৌঁছে দিচ্ছেন। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক মণ্ডলী, আমরা আরও কিছু প্রশ্ন আছে, আমাদের সাথেই থাকবেন। আমি আরও বেশ কিছু প্রশ্ন করব আমাদের আজকের অতিথিকে। তো স্যার, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। বর্তমান বিচার ব্যবস্থা আপনার মতে কী রকম হওয়া উচিত, আরও সংশোধিত বা কী রকম হওয়া উচিত? ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখেন, আমাদের স্বাধীনতার মূল মন্ত্রই ছিল সাম্য, মানবিক সমাজ এবং ন্যায়ভিত্তিক সুবিচার। এগুলা সব কিছু থেকে কিন্তু এই বিগত সরকার জনগণকে বিলুপ্ত করেছে। জনগণ ওই ধরনের কোনো সুযোগ সুবিধা পায় না। সিম্পল একটা জিনিস দেখেন, একটি মামলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সামান্য একটি মামলা দিয়ে ওনাকে কীভাবে বছরের পর বছর গৃহবন্দী করে রেখেছে। এই মামলাগুলো যে কোনো নিম্ন আদালত থেকে যে কোনো লোক অনায়াসে জামিন নিতে পারে। ওই মামলা করে হাইকোর্ট নিয়ে গেছে, সুপ্রিম কোর্ট নিয়ে গেছে, অনেক লম্বা কাহিনী করে ফেলেছে। তা আইনের শাসন বলতে কোনো কিছু ছিল না। আমি একজন লয়ার, আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করে একের পর এক মামলা আমার বিরুদ্ধে যখন দেওয়া হয়, আমি সিম্পল আমাকে উদাহরণ দিই। আমার সিলেট জেলা বারের আইনজীবী সমিতি যে সকল নেতৃবৃন্দরা ছিলেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ, প্রত্যেকে কিন্তু আমার জামিন চেয়েছেন। আমার সিনিয়র সাবেক পিপি ছিলেন। প্রতিটি দিন দেখা যায় আমার জামিনের পিটিশন গায়েবী মামলাতে গায়েব হয়ে যায়। আমি জেল থেকে ফোনে বলি, দেখা যায় আমার পিটিশন নামঞ্জুর হয়েছে, এটা আমি মিসকেস করব, দেখা যায় পিটিশন নাই। এইভাবে আমাকে দিনের পর দিন আটকে রাখা হয়েছে। এবং রিমান্ডের নামে অযথা রিমান্ড আজকে আপনার মঞ্জুর হয়েছে, দেখা যাচ্ছে পুলিশ আমাকে জেল থেকে রিমান্ডের জন্য নিয়ে আসছে না। এভাবে হাজার হাজার নেতা কর্মীকে এভাবে ইচ্ছা করেই ওরা রেখেছে এবং লকআপের মধ্যে কষ্ট দিয়েছে। জেলের তো কষ্ট রয়েছে, লকআপে কষ্ট হয়েছে। তারপর দেখেন জজ সাহেব পর্যন্ত বলে আমি লয়ার একটা বেনিফিট পাই প্রত্যেকটি জায়গায়। হ্যাঁ, সাধারণ আসামি বা সাধারণ যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তাদের মত থেকে লয়ারে একটু বেনিফিট পায়। মানে আমরা কোর্টে প্রত্যেকটি সময় যখন মুভ দেই আমাদের একটি বেনিফিট কোর্ট দেয়, তো আমাকে বেনিফিট দেওয়ার কথা ছিল। জজ সাহেব ডায়েট বলছে উপরে থেকে অর্ডার রয়েছে, উপরের অর্ডার রয়েছে, উনি জেলা সভাপতি, ওনাকে দেওয়া যাবে না। তার মানে কি আইনের গতিতে চলে না উপরের গতিতে চলে? প্রতিটি ক্ষেত্রে এইভাবেই। আমি সামান্য একটু উদাহরণ দিলাম আমাকে দিয়ে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা খুব জেনে আমাদের খুব কষ্ট লাগলো যে আপনার যে কি বলবো, আপনি কত বাধা বিপত্তির পার করেছেন। এই একজন আইন বিভাগে থেকেও, আপনি একজন আইনের লোক হয়েও আপনার সাথে যে মানে অন্যায় হয়েছে সেটা আমরা জানলাম এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। দর্শক যারা আছেন, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের লাইভ আয়োজনের সর্বশেষ প্রশ্ন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে সেই সকল পরিবারগুলোর জন্য যদি আপনার দল নির্বাচিত হয়ে কখনো আসে, কি করার পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই যে 17 বছর যাবৎ আমরা আন্দোলনে রয়েছি, সেখানে কিন্তু আমাদের অসংখ্য নেতাকর্মী, আগেই বলেছি, নিহত হয়েছেন, আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকে আমি আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুস্বাস্থ্য কামনা করি। এই যে নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন 70 বছর থেকে আজ পর্যন্ত আমাদের দেশনায়ক তারেক রহমান প্রত্যেকের দায়িত্ব কিন্তু উনি নিয়েছেন। প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব উনি নিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলন আগের টাইম বলছি, প্রত্যেকটি দায়িত্ব উনি নিয়েছেন। আমি রাজশাহীতে প্রোগ্রামে গিয়েছিলাম, খুলনাতে গিয়েছিলাম, ওই জায়গায় আমাদের অনেক নেতা কর্মীরা আহত, নিহত, পঙ্গুত্বপূর্ণ করেছেন, প্রত্যেকের দায়িত্ব উনি নিয়েছেন। এবং আমাদের সিলেটে 28 তারিখের পর আমরা যখন প্রথম অবরোধ হয়, আমরা ঢাকা থেকে সিলেট আসি, 31 তারিখে আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপি সহ আমরা অবরোধে প্রত্যেকে যাই। আমাদের সিলেট জেলা ও মহানগর যুবদল অবস্থান ছিল লালাবাজারে। সেখানে আমাদের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলু আহমেদ জিলু, ওকে আমাদের সামনে নির্মমভাবে পুলিশ অত্যাচার করে এবং সে জায়গায় শহীদ হয়। আমাদের সিলেটে প্রথম শহীদ দিলু আহমেদ জিলু। তারপর আমরা হরতালে ডাক দিই। আমি 4টি জেলায়, আমাদের সিলেট বিভাগে অত্যন্ত সুন্দর সার্থকভাবে হরতাল পালন হয়েছে। সেখানেও এই হরতাল দেওয়ার পর আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যাই হোক, আপনি যেটা বলেছেন আমাদের দল যদি ক্ষমতায় আসে আমরা কিভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে যখন নেতৃবৃন্দরা নিহত হয়েছেন। দেখেন, বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু একদিনে শুরু হয় নাই। ওইটা একটি সামান্য একটি ঘটনা নিয়ে এত বড় হবে আওয়ামী লীগ কল্পনা করতে পারে নাই। কিন্তু জনগণ কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে একটি ক্ষোভ প্রকাশ করার জন্য। সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কিন্তু শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের মানুষ কিন্তু একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদ জানাতে গিয়ে অনেক নেতাকর্মীরা আহত, নিহত হয়েছেন। ওদেরকেও দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি সময় ওদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। আমি সিলেট যখন বাস করি, আমার সিলেটে 18টি উপজেলা রয়েছে। আমি নিজে আমার সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে নিয়ে আমরা অনেক নেতাকর্মীর বাড়িতে আমরা দেশনায়ক তারেক রহমান বার্তা পৌঁছে দিয়েছি এবং আমাদের তৌফিক মোতাবেক আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি। যে সকল নেতাকর্মীরা হসপিটালে ছিলেন, মেডিকেলে, ওদেরকে আমরা দেখতে গিয়েছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, এবং আমাদের তৌফিক মোতাবেক আমরা তাদেরকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি এবং সেই সহযোগিতা অব্যাহত আমরা এখনও রয়েছে। যদি আমাদের দলকে বাংলার জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা রয়েছে এই সকল নেতৃবৃন্দের রক্ত কখনো বৃথা যাবে না। প্রতিটি রক্তের মূল্য বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম করে জয়লাভ করেছে, সেই রক্ত বৃথা যাবে না এবং দেশনায়ক তারেক রহমান আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই সকল নেতাকর্মীকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি এবং আশা করি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিস্ট আমাদের কাছে রয়েছে বা সরকারের কাছে রয়েছে, আমরা অলরেডি আমাদের লিস্টগুলো পাঠিয়ে দিয়েছি। 19 তারিখ আমাদের সিলেট জেলা যুবদল, মহানগর যুবদলের, আমি নিজেই ছিলাম, আমাদের 75 নেতাকর্মী সেখানে গুলিবিদ্ধ হয়েছে। এই লিস্টগুলো দেশনায়ক তারেক রহমান নিয়েছেন। উনি সরাসরি ওদের সাথে যোগাযোগ করেছেন এবং এখনও আমার অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ রয়েছে, চোখে গুলি রয়েছে, বডিতে বিভিন্ন জায়গায় গুলি রয়েছে। ওদের সাথে উনি যোগাযোগ রেখেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওদেরকে আমরা টেক কেয়ার করার জন্য। আমরা যতটুকু পেরেছি প্রতিনিয়ত ওদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি এবং জেলে আমার সাথে ছিলেন আমার প্রায় 90 জন নেতাকর্মী। ওদেরকে উনি ওদের ফ্যামিলির সাথে, প্রথমে আমার ফ্যামিলির সাথে উনি দেশনায়ক তারেক রহমান সরাসরি ফোনে আলাপ করেছেন। তারপর স্বেচ্ছাসেবকের আহ্বায়কের সাথে, ছাত্রদলের আহ্বায়কের সাথে আলাপ করেছেন। সাধারণ যে সকল নেতাকর্মীরা আমাদের জেলে ছিল ওদের সাথে যখন উনি আলাপ করেছেন, ওরা বলছে আমরা আর 1 মাস 2 মাস জেলে থাকলে আমাদের সমস্যা নেই। দেশনায়ক তারেক রহমান আমার খোঁজ নিচ্ছেন, আমি জেলে থাকলে এই কষ্টকে আর কষ্ট মনে করব না। উনি এই ধরনের খুঁজে যে সাধারণ নেতাকর্মীর জেলের মধ্যে আছে ওদেরকে যদি উনি খোঁজখবর নিতে পারেন, আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় উনি আসেন, দল আসে, দেখবেন সকলের খোঁজখবর নিয়ে সবাইকে উনি তার সঠিক মর্যাদা দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে স্যার, আপনার এত মূল্যবান এবং আপনার এত ব্যস্ত সময়ে আমাদের হিলি টিভিকে এবং আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমাদের লাইভটা একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছে, কারণ আমি যতগুলো প্রশ্ন করেছি সব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। আপনারা এই লাইভের মাধ্যমে অনেক তথ্য কিন্তু জানতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য এবং আমাদের যিনি আছেন আমাদের আজকের অতিথি, ওনার ভারাক্রান্ত অনেক কথা শুনলেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।